একটু বলে নিই যে আরো তিনজন লোক নতুন আসছেন আমাদের কাছে বক্তা। জাকির হোসেন রাজু পরে আসছেন, সুমন রহমান এবং পিয়াস করিম। তো ওনারা যেটা জানেন না, আমরা প্রথমে যেটা শুরু করছিলাম সেটা হলো যে এই মেহেরজান ছবির ব্যাপারে যদি আপনাদের কারো কোনো আপত্তি থাকে, একটা আপত্তি, এক ধরনের আপত্তি বা বিভিন্ন আপত্তিগুলি আমরা এর মধ্যে আলোচনা করছি, আপনাদের নিজেদের কোনো আপত্তি আছে কিনা বা মানে সেভাবে উচ্চারণ করার মতো বা উপস্থাপন করার মতো মনে করেন কিনা, যেটা নিয়ে মানে কিসের প্রেক্ষিতে আপত্তি? এই যে ছবিটা সম্পর্কে যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা ব্যাপার, তার প্রধান ছবি যে ব্যাপারে যে নামায় দেওয়া হলো যে ফিল্ম থেকে, আমি মনে করি না যে এত সরলভাবে এটা ন্যারেট করা সম্ভব। আপত্তি আছে কিংবা আপত্তি নাই, এই সরল বাইনারিটা খুব বিপজ্জনক। আমি ওভাবে প্রশ্নের উত্তর, আমি এটাকে একটা খুব বিপজ্জনক রকম ভুল প্রশ্ন মনে করি আর কি। এটা হচ্ছে আমার সঠিক উত্তরের মাধ্যমে ভুল প্রশ্নের আপনি কোনো সমাধান করবেন কিনা? সঠিক উত্তরটা মতো সহজ নয়, বিভিন্ন ইন্টারপ্রিটেশন হতে পারে, বিভিন্ন ইন্টারপ্লে হতে পারে, কিন্তু হ্যাঁ রাজু ভাই আমাকে বাদ দিয়ে দিলেন, আমিও তো খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, যেটা বলে এক বাক্যে এটা বলা আমি মনে করেছি ওখানে আপনার বক্তব্য শেষ করে দেব। রাজু ভাই কিছু বলবেন? না আমার মনে সারেন্ডার করছেন যে এটা প্রশ্ন আকারে যে আমি একেবারে আত্মসমর্পণ করছি না, প্রশ্নটাই হচ্ছে ভুল। আমি মনে করছি প্রশ্নটা এরকম খুবই অতি সরলীকৃত প্রশ্ন এবং আমি অতি সরলীকৃত উত্তর দিতে রাজি না। আমি মনে করি যে একটু সিরিয়াস ব্যাখ্যা হওয়া উচিত। আমরা সেটা তো পরে আসবো সিরিয়াস ব্যাখ্যার দিকে। এখন আপাতত যদি কারো এই ভুল প্রশ্নে আপত্তি না থাকে তারা যদি উত্তরটা দেন। সত্যি কথা বলতে আমার অবস্থাটা পিয়াস ভাইয়ের মতে, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো উত্তর নেই। আমি ব্রাদার বলবো যে মানে যে কোনো ফিল্ম, মেহেরজান হোক বা যে কোনো ফিল্ম হোক, আমরা এটাকে দেখি একটা মিডিয়া টেক্সট হিসেবে। তো মিডিয়া টেক্সট হ্যাজ মেনি কমপ্লেক্স ফাংশন। কাজে ঠিক ধরুন যে আইদার অর এটা উপকার করেছে বা অপকার করেছে, এই ধরনের উত্তর। যদি আপনি একজন পার্সন হন তাহলে তো আপনার আপত্তি থাকবে বা আপত্তি থাকবে না, সেটা তো হইতেই পারে। অনেক জটিল ব্যাপারে আমার আপত্তি থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা হইতে পারে না। সেটা তো আমি বলছি না যে সিনেমাটা কিরকম না, এটা আপনার এজ এ দর্শক হিসেবে আপনার কি কি আপত্তি আছে বা আদৌ আছে কিনা। যদি আপত্তি বলেন, আমি বলবো যে ওভারঅল আমাদের মনে ছবিটা দুর্বল, ছবিটা খুব ভালো দাঁড়ায়নি। আমারও সেই মত, মনে করি দুর্বল ছবি হয়েছে। ওইটাকে আমরা অসন্তোষ বা অস্বস্তি বলতে পারি। আমার অনেকগুলো অস্বস্তি হয়েছে ছবি দিয়ে, অসন্তোষ আছে। সেটা বলেন তো, আপনার অস্বস্তিগুলি কি কি বলেন? অস্বস্তি যেমন মানে যেগুলো আসলে আমার টপিক না, মানে ফিল্মের লোকজন ভালো বলতে পারবেন, কিন্তু আমি সাধারণ দর্শক হিসেবে যেটা মনে হচ্ছে যে ওয়েল মেড না ছবিটা, তারপর অভিনয় ভালো না, হ্যাঁ খুব বাজে মানে ত্রুটি আছে অভিনয়, এগুলো খুব মানে চোখে লাগে। হ্যাঁ, কিন্তু যেই জায়গাটায় আমি বেসিক্যালি কথা বলতে চাই সেটা ভিন্ন জায়গা, সেখানে আপত্তি অনাপত্তি একদম ভিন্ন জিনিস আছে, এটার বাইরে আমি কোথাও। সুমন ভাইকে আমি হেল্প করতে পারি আমার এক্সপেরিয়েন্সটা দিয়ে। সেটা হলো যে আমার নাম ফাহমিদুল হক। আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছি, সেটা হয়তো আপনাদের অনেকেই পড়েছেন। এই লেখাটা লিখতে আমি এইভাবে লিখতাম না। আমি সাধারণত মানে চলচ্চিত্রে আগ্রহী, চলচ্চিত্র নিয়ে গবেষণা করেছি কিছু, এবং আমি ইন্ডিভিজুয়াল ফিল্ম টেক্সট ধরেও কিছু আলোচনা করেছি। যেমন মুর্শিদ ভাইয়ের খেলাঘর নিয়ে আমি লিখেছি, সাম্প্রতিক ছবি রানওয়ে নিয়ে লিখেছি, এরকম আমি প্রায় 3rd পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে লিখেছি। এটা নিয়েও হয়তো লিখতাম, কিন্তু অন্যভাবে একটা ইন্ডিভিজুয়াল টেক্সট হিসেবে। আমি ছবিটার জন্য লিখলাম, ছবিটা নিয়ে যে প্রতিক্রিয়া হলো সেটার প্রতিক্রিয়া হিসেবে। সেখানে আমার যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম, ছবি আমার লেখাটার আগে এবং পরে আমার লেখাটা আমি অ্যাকিউজ করলাম যে এটাকে কেউ টেক্সট হিসেবে দেখছেন না, এই ছবির উদ্দেশ্য এবং এই ছবির কতটুকু আমাদের মুক্তিযুদ্ধকে অবমাননা করলো সেরকম একটি রাজনৈতিক জায়গা থেকে এটাকে দেখছে। তো এর ফলে যেটা হলো যে এই প্রতিক্রিয়াটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ হলো, যার ফলে আমি আমার লেখাটা লিখি। আমি আমার লেখাটায় অভিযোগ করলাম যে কেউ টেক্সট নিয়ে কথা বলছেন না, সবাই সাবটেক্সট নিয়ে কথা বলছে। এখন আমি আবার এখানে দেখলাম যত আলোচনা হলো সবটাই প্রায় টেক্সট নিয়ে, আমি আবার সাবটেক্সট নিয়ে কথা বলি। সেটা হলো যে 3জন আমার বন্ধু, প্রিয়দর্শিনী আপনার সঙ্গে পরিচয় নেই, আমার প্রিয় ভাষিনী স্যার,
তো প্রথম দুজন তো আমার একেবারে নিজের কলিগ, আর মাহমুদুজ্জামান বাবুর সঙ্গে আমার এক ধরনের বন্ধুত্ব আছে। তো ছবিটা দেখার পর থেকেই, পরের দিনের থেকে, প্রিমিয়ারের পরের দিন থেকেই ওই প্রথম দুইজন যারা আমার কলিগ, বাবুর সঙ্গে আমার সরাসরি কখনোই যোগাযোগ হয় না, তার সঙ্গে প্রতিদিনই, এদের সঙ্গে প্রতিদিনই দেখা হয়, আমার সঙ্গে মানে তর্ক বিতর্ক শুরু হয়। এবং তারা দেখলাম আমি যেটাকে তর্ক আকারে বলতে যাচ্ছি, তারা এটাকে উত্তেজিত আকারে নাকচ করতে যাচ্ছে, উত্তেজিত হয়ে নাকচ করতে যাচ্ছে। তারপরে তারা প্রথম আলোতে একটা লেখা লিখলেন এবং বলতে পারেন ইতিমধ্যে অনলাইনে মানে ব্লগ এবং ফেসবুকে এই ছবিটা নিয়ে পাশাপাশি লেখা শুরু হয়েছে এবং এই সবটা আমি অবজার্ভ করে আমার লেখাটা আমি লিখলাম। সেখানে আমি বলতে চাইলাম কি, যে এই ছবিটা মুক্তিযুদ্ধ বিষয়ক যে গ্র্যান্ড ন্যারেটিভ সেটার বাইরে গিয়েছে এবং আপত্তিটা এখানে। এবং আমি এটাও প্রমাণ করতে চাইলাম যে এই ছবিতে যে গ্র্যান্ড ন্যারেটিভের বাইরে গেল, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যত চলচ্চিত্র নির্মিত হয়েছে এই প্রক্রিয়া, যেটাকে আমি ডিকনস্ট্রাকশন বলছি এবং পরে এক পর্যায়ে আমি কাউন্টার ন্যারেটিভও বলছি, এই প্রক্রিয়ায় এটি প্রথম না। আমি বেশ কিছু ছবির উদাহরণ দিয়ে দেখালাম যে এই ধরনের ডিকনস্ট্রাকশন অল্প অল্প করে ইতিমধ্যে শুরু হয়েছে, বিশেষ করে গত এক দশক। এর মধ্যে আমি কয়েকটা ছবির নাম বলেছিলাম, এর মধ্যে একটা ছিল হলো শ্যামল ছায়া, উল্লেখযোগ্য যে দুটোর কথা আমি বলতে চাই। আরেকটা হলো নরসুন্দর। শ্যামল ছায়ার পরিচালক হলেন লেখক এবং পরিচালক হুমায়ুন আহমেদ এবং নরসুন্দরের পরিচালক হলেন তারেক এন্ড ক্যাথরিন মাসুদ। শ্যামল ছায়া দেখলাম যে আমাদের একটা ওইখানে আমার এর আগে একটা আর্টিকেল ছিল, ইনফ্যাক্ট এই লেখায় বেশ 2-3টা প্যারা ওই আগের আর্টিকেল থেকে কপি পেস্ট আমি তাড়াতাড়ি লিখতে পেরেছি। আমার ওই আর্টিকেলটা ছিল যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের মৌলবীর বিবর্তন। মৌলবীর যে ক্যারেক্টারগুলো থাকে, একটা সময়ের আগে আমি দেখেছি তিনি সাধারণত এসেনশিয়ালি রাজাকার হন এবং তার মধ্যে অনেক বদগুণ থাকে। আর একটা সময়ের পরে এই মৌলবী ক্যারেক্টারগুলোরই এক ধরনের মানে পোর্ট্রিয়ালের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। এটাকে আমি হয়তো খুব দুর্বলভাবে হলেও আমি এটাকে কানেক্ট করেছি মাঝখানে ঘটে যাওয়া গ্লোবাল কিছু ফেনোমেনার সঙ্গে, যেমন 9/11-এর পরে ইরাক ওয়ার, আফগানিস্তান ওয়ার, এগুলোর ফলে একটা মুসলিম আইডেন্টিটির অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমাদের একটা ইন জেনারেল একটা পরিবর্তন এসেছে। এবং সেখানে দেখা যাচ্ছে শ্যামল ছায়া ছবিতে একজন মৌলবী, তিনি খুবই ভালো মানুষ, তিনি মুক্তিযুদ্ধে সবার আগে যোগ দিচ্ছেন, মানে একটা নৌকায় করে একটা গ্রুপ একটা গ্রাম থেকে পালিয়ে যাচ্ছে। এখানে হিন্দু ক্যারেক্টার্স আছে এবং মুসলিম ক্যারেক্টার্স আছে। তো যাত্রীরা যেখানে, মুসলিম ক্যারেক্টাররা যেখানে হিন্দু ক্যারেক্টারকে নৌকায় নিতেই চাচ্ছে না, যে ওদের দেখে পাকিস্তানি সৈন্যরা আমাকে গুলি করবে, তখন ওই মৌলবী সাহেব, ইয়াং তরুণ একজন মৌলবী, তিনি একটু নেগোশিয়েট করে তাকে উঠালেন। এরপরে ওই হিন্দু ক্যারেক্টারগুলো সুযোগ পেলেই পূজা অর্চনা করছে। তো তখন মুসলিমরা আবার খেপে যাচ্ছে, তিনি তখন আবার নেগোশিয়েট করার চেষ্টা করছেন এবং বলছেন যে সবার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এরকম একটা কিছু করছে। তারপরে যখন মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা হলো, এই মৌলবী ক্যারেক্টারটাই সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগ দিচ্ছেন এই গ্রুপের মধ্যে। এছাড়া আমি অন্য অনেক ছবির উদাহরণ ওখানে দিয়েছি, যেমন মেঘের পর মেঘ, চাষী নজরুল ইসলাম, এটার কথা আমি ওখানে লিখিনি। ওখানেও একটা মানে মূল ক্যারেক্টারের পাশাপাশি একটা বড় বন্ধু ক্যারেক্টার আছে যেখানে যিনি মৌলবী। এইগুলো আলোচনা করতে করতে আমি সবচেয়ে শেষের যে উদাহরণটা, তারেক এন্ড ক্যাথরিন মাসুদের নরসুন্দর শর্ট ফিল্মটা, সেখানে একজন মুক্তিযোদ্ধা পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছেন এবং পালাতে পালাতে তিনি আশ্রয় নিচ্ছেন হলো একটি সেলুনে। সেই সেলুনে তিনি গিয়ে দেখলেন যে আমি আবার কোত্থেকে কোথায় আসলাম, এখানে তো সব বিহারিদের সেলুন। তো তখন যারা তাড়া করছে তারা যখন এখানে আসছে, তখন তিনি বিহারিরা আবার তাকে বাঁচিয়ে দেয় কোনো একটা কিছু বলে। এই যে ডিকনস্ট্রাকশনগুলো, এটা অলরেডি শুরু হয়ে গেছে। মেহেরজান সেখান থেকে একটা বড় একটা লাভ দিয়েছে, আমি এটা বলতে চাচ্ছি। এবং আমি আমার লেখায় এটাও বললাম যে এই ছবির যে টেক্সচুয়াল যে প্রবলেমগুলো, চিত্রনাট্যের যে সমস্যা, অনেক মেকিংয়ের দুর্বলতা, সেগুলো কেউ বলছেন না, কিন্তু এই হঠাৎ করে মনে হয় মানে আকাশ থেকে একটা কিছু পড়েছে এবং সবাই তীব্রভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এই লেখার পরে যেটা হলো, আমি পুরো গল্পটা বলে আমি আমার একটা মানে অনুসিদ্ধান্ত টানবো। সেটা হলো, এই লেখার পরে আমি জানতে পারি যে আমার কলিগদের যে লেখা, সেটার পরে তারা প্রচুর ফোন পেয়েছেন থ্যাঙ্কস জানিয়ে। এখন আমার লেখার পরে আমিও প্রচুর ফোন পাচ্ছি থ্যাঙ্কস জানিয়ে, কিন্তু
আমার ইতোমধ্যে রাজাকার মানে উপাধি আমি লাভ করেছি অনলাইনে, ব্লগে বিশেষ করে। সেখানে সচলায়তন বলে একটি ব্লগ আছে, সেখানে প্রায় 4-5টি লেখা ইতোমধ্যে রচিত হয়ে গেছে, যেখানে আমার লেখা কতখানি জার্গনে ভারাক্রান্ত, থিওরিটিক্যালি কতখানি লোডেড, কিন্তু কিছুই বোঝা যায় না, আর আমার ধারণাগুলো কত ভ্রান্ত সেই বিষয়ে নানা ধরনের লেখা হচ্ছে। এবং লেখাগুলো তো একরকম দাঁড়াচ্ছে, কিন্তু কমেন্টের অংশে আমার নাম নিয়ে অনেক করা হচ্ছে, পরিবর্তন করে, যেটাকে নেম টিজিং বলে আর কি, বা নেম কলিং বলে আর কি, সেটা খুব খারাপ ভাষায় এবং খুবই বাজে বাজে ভাষায় আমাকে গালি দেওয়া হচ্ছে। তো এই অভিজ্ঞতা আমাদের এখানে উপস্থিত আছেন আরো কয়েকজনের আছেন, আমি জানি যে যখনই কিছু ডিসকার্সিভ আলোচনা হয়, মানে সাদা কালো ভাবে না দেখে একটু ভিন্নভাবে একটু আলোচনা হয়, তখনই মানে স্পেশালি অনলাইনে এটা লক্ষ্য করার মতো যে একটা দঙ্গল বেঁধে কিছু লোক এসে, ব্লগাররা বিশেষ করে, তাকে মানে নানাভাবে গালিগালাজ এবং কুৎসিত ভাষা। এখন এই পুরো ঘটনা এগুলো সব সাবটেক্সটের বিষয়, আমি মেহেরজানের টেক্সটে গেলামই না। এই যে রেসপন্স, আমার পার্সোনাল রেসপন্স, ছবি দেখে মানুষের রেসপন্স এবং আমার রেসপন্সের কারণে অন্য মানুষের রেসপন্স, এগুলো আমার কাছে খুব মানে প্র্যাকটিস মনে হয় না। এটাকে আমি কানেক্ট করতে চাই যেভাবে ছবিটাকে উঠিয়ে নেওয়া হয়েছে সেটার সঙ্গে। এটা আমাদের মোর্শেদ ভাইয়ের আরো ছবি করবেন, আরো নানা রিয়েলিটিস আসতে পারে, আরো নানা ডিকনস্ট্রাকশন হতে পারে, তখন কি দাঁড়াবে? মানে এই যে উদাহরণটা এখানে থাকলো, বাংলাদেশের ফিল্ম কালচারের জন্য এটা খুবই মারাত্মক একটা বিপজ্জনক ঘটনা ঘটলো, যেটা এবং এই যে আলোচনা, মোর্শেদ ভাইয়ের ভাষায় এত বাজে ছবি নিয়ে এত বেশি আলোচনা, এটাও আমার কাছে অন্যতম একটা মানে মানে ফেনোমেনা মনে হয়। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে আমাদের সার্বিক, আমাদের জাতীয়তাবোধ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মানে এতদিনের যে সংগ্রাম, মানে সত্যকে প্রতিষ্ঠা করার বলি আর যাই বলি লাগে, আর্টিস্টিক হোক আর মানে রিয়েলিস্টিক হোক, এগুলোর জন্য খুবই অ্যালার্মিং। এখন আমি কালকে ফেসবুকে আমি একটা দিলাম, কি বলে ওটাকে বলে স্ট্যাটাস, সেটা হলো সামনে আসছে আমার এই এক্সপিরিয়েন্সে পরে, সামনে আসছে মুর্শিদুল ইসলামের আমার বন্ধু রাশেদ, রাশিদুল ইসলাম বাচ্চুর গেরিলা, এরকম এই গ্র্যান্ড ন্যারেটিভের এই ছবিগুলো নিশ্চয়ই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরবে। কিন্তু এরকম 5টি ছবির পাশে একটি মেহেরজানকে নেয়ার মতো টলারেন্স আমাদের থাকা উচিত বলে আমি মনে করি, কিন্তু মনে হচ্ছে আমাদের অনেকেরই তা নেই। মোর্শেদ ভাই কি বলেন এই ব্যাপারে? মানে টলারেন্সের ব্যাপারে মোর্শেদ ভাই কি বলেন? না, আমি তো প্রথমেই বলেছি যে আমি ছবি প্রত্যাহার করার সিদ্ধান্তের সাথে একমত না। ছবিটা, আমার কথা হচ্ছে যে ছবিটা দর্শকই রিজেক্ট করতো, তাহলে এটা স্বাভাবিক মৃত্যু ঘটতো আর কি, এবং সেটা আমি খুবই প্রত্যাশিত ছিলাম। স্বাভাবিক মৃত্যুর অপেক্ষায় ছিলেন না? হ্যাঁ, বলেছো তাই। হ্যাঁ, এবং আমার ধারণা যে আর এক সপ্তাহ ছবিটা চললে ছবিটা পাবলিকই রিজেক্ট করতো, কারণ আমি এখনো বিশ্বাস করি আমরা যেই কথাগুলো ভাবছি, যে জিনিসগুলো ভাবছি, সেইগুলোর সাথে বাংলাদেশের ম্যাক্সিমাম তরুণ প্রজন্ম বলি, সবাই বলি, ম্যাক্সিমাম লোক আমাদের সাথেই বেশি একমত হবে। আপনারা যারা ছবিটার পক্ষে বলবো না, মানে কিছুটা সাফাই গেছেন, তাদের পক্ষের লোক কম, আমি বিশ্বাস করি এখন। সুতরাং না, ঠিক আছে, আমি এটা আমার বিশ্বাস, আমি বলছি এটাকে ডিসকাসিভ আলোচনা। না, ঠিক আছে, পক্ষ বিপক্ষ আমি না, আমি এখন কেউ তো ছবিটার মধ্যে একটা পজিটিভ দিকও দেখতে পারে বা একটা টলারেন্সের ব্যাপার দেখতে পারে, কিন্তু পাবলিক ছবিটাকে টলারেট করতো না বলে আমার বিশ্বাস আর একটা সপ্তাহ চললে। তো সেটা স্বাভাবিক ঘটতো, যে এই সুযোগটা আমাদের হাবিব ভাই নষ্ট করে দিয়েছেন, সেই জন্য আমি দর্শক ছবিটা দেখেনি, অলরেডি 4টা হল থেকে নামিয়ে দিয়েছে, বাকি 2টা হলে চলতো এবং সেটা হতো, তাহলে তো আমাদের চলচ্চিত্র ইতিহাস অন্যরকম হতো। আমি এটা উৎকট বক্তব্য, এটা খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। এটা আমি বলছিলাম পাবলিক টলারেন্স যদি ভালো চলচ্চিত্রের মাপকাঠি হতো, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস অন্যরকম। না, ভালো চলচ্চিত্রের জন্য বলছি না আমি, এটা বললেন মানে টলারেন্স প্রসঙ্গে আমার মনে হয় বিনয়ের সাথে যেটা বলা দরকার, ঠিক বিপরীত ভাবেও টলারেন্সের অভাব আছে। মানে এটা তো একটা দেখলাম, যখনই কেউ আপনার মতের সাথে একমত হয় না, আপনি কিভাবে ইনটলারেন্ট হয়ে ওঠেন সেটা আপনি দেখেন না, অন্যরা দেখে। এইখানে যারা এই ছবির বিরুদ্ধে অথবা ছবিকে নামানোর জন্য হচ্ছে, তাদের এটা টলারেন্সের অভাব, এটা নিন্দনীয়, আমি আপনার সাথে একমত। কিন্তু এমনকি এইটাকে যে এই ছবিটার সমালোচনা যারা করে, তাদের দিকেও আপনি যে কোপ দৃষ্টিতে তাকান, মানে আপনার ভয়েসের মধ্যে যে কোপ স্বর পাওয়া যায়, সেটাও কিন্তু ভয়াবহ।
আমি এই জন্য বলবো টলারেন্স উভয় দিক থেকে দরকার। না আমি এখানে মানে আপনি ব্যক্তি ফার্মকে বলছেন যে আমি কোনো কোপ দেখিনি। না না আমরা লোক কথা বলছি না। প্রথমত আপনি আমার লেখাটা সম্ভবত পড়েন, আপনি জিজ্ঞেস করছেন। ওখানে আমি যতটা পারা যায় নির্মোহ এবং মানে অনুত্তেজিত থাকার চেষ্টা করি আমার লেখার মধ্যে। আপনি ব্যক্তি হিসেবে বলছি না, আমি বলছি আমাদের অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, ইনটলারেন্স ইজ পার্ট অফ আওয়ার জেনারেশন। আপনার লেখায় আমি বলি, আপনার লেখায় কিন্তু আমি কোনো সারবস্তা খুঁজে পাই, কেন পাইনি আমি ভুলে গেছি। আপনি মূল যে বিষয়টা বলার চেষ্টা করেছেন যে মুক্তিযুদ্ধকে আমরা যে গ্র্যান্ড ন্যারেটিভে দেখি, এটা তার বিপরীত ছবিগুলি আমাদের আপিক্ষা লাগছে। আপনার গ্র্যান্ড নেগেটিভের বাইরেও কিন্তু ন্যারেটিভের বাইরেও কিছু ছবি হচ্ছে, আপনি উদাহরণ দিয়েছেন, সেগুলো হয়তো সেগুলোর তুলনায় এটা অনেক বেশি সেই জন্য এতটা রিয়াক্ট করা হচ্ছে। কিন্তু আমার কিন্তু যে প্রশ্নটা ছিল যে ছবিটাকে যদি আমরা ওইভাবে দেখি গ্র্যান্ড ন্যারেটিভে আমি যেতে চাচ্ছি না, যে ছবির মূল যে বিষয়টা নিয়ে সবাই আপত্তি করছে যে পাকিস্তানি আর্মির সাথে মেয়েটার প্রেম, সেটাকে আমি ভুলে যেতে চাই, সেটাকে আমি গ্রহণ করতে চাই। কিন্তু অন্যান্য ভাবে যে ছবিটাতে মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে বা আমাদের নির্যাতিতা নারীদের প্রতি অসম্মান করা হয়েছে বলবো, সেই পয়েন্টসগুলো আপনি লক্ষ্য করেননি, যেই পয়েন্টসগুলো কিন্তু ওদের লেখাতেও ছিল, সেইগুলো আপনি টাচ করেননি। আচ্ছা সুমন কিছু বলতে চাইছেন, আমরা সুমনের হয়ে আসি। আমি সুমনের কথা একটু শুনি ভাই। ওই যে উনি আমাকে আচ্ছা ফাহমিদুল, আমরা ওই জায়গায় পৌঁছবো আবার। হ্যাঁ সুমন বলেন। না আমার নাম বলে নেন সুমন। আচ্ছা আমার নাম সুমন রহমান। আমি যেটা হয়েছে যে ওই ফাহমিদুল্লাহর প্রসঙ্গেই বলতেছিলাম যে আমি ছবি দেখার আগেই গালাগালির শিকার হয়ে গেছি আর কি। মানে লেখার তো পরে কথা, দেখার আগেই আমার সম্পর্কে গালাগালি হয়ে গেছে। যে মানে এটা থেকে আমার যেটা মনে হচ্ছে যে মানে এই ছবির পক্ষে আমাকে নেওয়া যায় আর কি। মানে আমি সেরকম সন্দেহজনক চরিত্র তাদের কাছে যে এই ছবির পক্ষে কথা বলবে আর কি। আগে থেকে এটা আগে ঠিক করে ফেলছে। এবং এরকমও শুনলাম ইয়েতে ফেসবুকে দেখলাম যে আমি আমাকে নাকি ব্রিসবেন থেকে উড়ায় নিয়ে আসা হয়েছে। এটা আচ্ছা আপনি এখন কি সিদ্ধান্ত নিয়েছেন, পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন? আমি এরকম দেখেছি যে বলা হচ্ছে রুবায়াত হোসেনের লেখাটি সুমন রহমানের লেখা, এরকম কথা। আরেকটা শুনেছি এবং ফারুক আসিফের লেখা, আরেকটা শুনেছি লিখতে পারে না যে আমাদের লেখায় তো এতগুলো হিট হয়েছে প্রথম আলো অনলাইন ভার্সনে, তোমাদের লেখায় মাত্র 6টি হিট হয়েছে বা 6টি কমেন্ট এসেছে। আমরা বললাম তোমাদের লেখা মানে তুমি আর ফারুক ওয়াসিম মিলে যেটা লিখে দিয়েছো রুবাইতের হয়ে। এই এক্সপেরিয়েন্সের পরে আপনি আমার মধ্যে যদি কোনো কিছু দেখে থাকেন সেটা কি খুব ন্যাচারাল না? না আমি এই ছবিটা নিয়ে খুব অল্প কথায় আমার যেটা মনে হয়েছে, এই ছবিটাতে মানে যে কয়টা জিনিস আমি এই ছবিটাতে ডিল করতে দেখি না। প্রথমত ফিল্ম কিন্তু সাউথ এশিয়ান ডিসকোর্সে বর্তমান ফিল্মগুলো যেগুলো আসলে হিস্ট্রিকে ডিল করে, এটা জাকির হোসেন রাজু এটার উপর গবেষণা করেছেন আমি ভালো জানি, যে বেসিক্যালি একটা ন্যাশনালিজম কনস্ট্রাক্ট করে ছবিগুলোর একটা মিশন এটা। এবং এটার সাথে সাথে একটা অডিয়েন্সও কনস্ট্রাক্টেড হয়। মানে ফিল্ম অডিয়েন্স ইজ এন অ্যাক্টিভ পার্ট অফ ফিল্ম নাওয়াডেজ ইন সাউথ এশিয়া। তো এখন আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে একটা ছবি করব, যে ইস্যুটা মানে ইস্যুটার অনেক কিছু এখন পর্যন্ত আনরিজলভ, অনেক কিছু মানে হয় না। এই ছবিটার আমার যেটা খুব প্রধান মানে মনে হয়েছে যে দুর্বলতা বলি বা মানে এক ধরনের যে বাইপাস করে গেছে, যেটা মানে করে যাওয়া ঠিক হয় না বা করে যাওয়া মানে না করা উচিত ছিল, সেটা হচ্ছে যে এই ইস্যুটা অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ বা যেটা মুক্তিযুদ্ধ বা মুক্তির সংগ্রাম, হ্যাঁ এই ইস্যুটাকে সে তার ডিল করা উচিত ছিল। মানে সে প্রেমটা দেখাইছে ঠিকই, প্রেম একটা হয়েছে, প্রেম হইতেই পারে, এটা আমি কোনো দেখি না। কিন্তু যেটা হচ্ছে যে ওই জায়গাটাতে সে ক্রিটিক্যালি দাঁড়াইতেই পারে না এই ছবিটা। হ্যাঁ মানে ওইটাকে বাদ দিয়ে সে একটা প্রেমের জগতে সে ঢুকে গেছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে রিসেন্টমেন্ট যেটা হয়েছে ছবির এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে রিসেন্টমেন্টের জন্য কোনো কারণ লাগবে না, কারণ হচ্ছে যে এখন জাতি স্পষ্ট দুই ভাগে বিভক্ত আর কি। হ্যাঁ তো এখন যেটা আমাদের শিক্ষিত মধ্যবিত্ত, আমি ওই ফেসবুকে লিখছিলাম আমাকে যে একটা নব্য ফ্যাসিজম ডেভেলপ করছে, সেটা যে এটা হচ্ছে যে ম্যাপিং হয়ে গেছে আমাদের, কে কি বলবে না, এটা একদম ম্যাপিং হয়ে গেছে। আমরা সবাইকে চিনে ফেলছি, ফলে আমরা রাতের অন্ধকারে বুঝি যে আচ্ছা ফরহাদ মজহার কি বলতে পারে। হ্যাঁ এরকম একটা ব্যাপার। আচ্ছা ফরহাদ ভাই কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা পিয়াস করেন, আপনি নিজে কিছু বলেন। আচ্ছা আমি পিয়াস করি। আমি ছবিটা খুব অ্যাবজর্ব করার সুযোগ পাইনি। আমি এখানে আসার আগেই সুমন আমি আর কে একসঙ্গে ছবিটা দেখে আসলাম। আমি ছবিটা প্রত্যাহার করার আগে দেখার সুযোগ পাইনি,
ফলে ফারজানা বাবির কে অনেক ধরে টরে আমার বাড়িতে বসে ছবিটা দেখে আসলাম, ফলে খুব বুদ্ধিদীপ্ত আলোচনা কিছু করতে পারবো বলে মনে হয় না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আপাত দৃষ্টিতে, এবং এটা নিয়ে 4-5-6 বন্ধু মিলে দেখছিলাম, হাসি ঠাট্টা হচ্ছিল, তর্ক বিতর্ক ঠিক না, উৎকো কমেন্ট হচ্ছে, তার মাঝখানে ছবিটা হজম করা গেছে। আমার কাছে মনে হচ্ছে ছবিটা কতগুলো সম্ভাবনা ছিল, কিন্তু সম্ভাবনাগুলোকে বিকশিত করা যায়নি। আমাদের মেইন স্ট্রিম পপ ন্যাশনালিজমের ন্যারেটিভে যে ব্যাপারটা আছে, আমি ব্লগে দেখে যা বুঝতে পারছি কি, আমি গত কিছুদিন আসলে একদম মনে দেখতে পাইনি, বন্ধুবান্ধবরা যা লিখেছে এবং আক্রমণের শিকার হয়েছে তাদের অনুরোধে কিছু ব্লগে লেখা দেখতে হয়েছে যে পাকিস্তানি সৈন্যের সঙ্গে বাঙালি মেয়ের প্রেম হবে কেন, একেবারে ওই পর্যায়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। ওইটাই তো মূল আপত্তি। হ্যাঁ, এবং ওইটা ছবির সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা ছিল। এই যে রাজনৈতিক সীমানার যে জার্মান সৈন্যের সঙ্গে যে হলোকস্ট ভিক্টিমের প্রেম হতে পারে, এই যে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটের সঙ্গে কলোনাইজডের প্রেম হতে পারে, শুধু অনেক ছবি তৈরি হয়েছে। সুমন্ত ব্ল্যাক বুকের কথা বলছিলেন, ব্ল্যাক বুকের কথা, অনেক ছবি, এইটা ছবিটা সম্ভাবনা ছিল, এটার মানবিক সম্ভাবনা, একটা মানবিক ন্যারেটিভ তৈরি করা যেতে পারত। মানে ব্লগ ডিসকোর্সে, ব্লগ ন্যারেটিভে যেটা সবচেয়ে বেশি আক্রমণের এবং ভালগার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে, সেটা ছবিটার সবচেয়ে সম্ভাব্য শক্তির দিক ছিল আমার কাছে মনে হয়েছে। এটা বিকাশ করা যায়নি। দ্বিতীয়ত হচ্ছে যেখানে অল্প একটা কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে, আমি ফারুক আসিফের লেখা না কার লেখা পড়ে মনে হচ্ছিল যে ওইটা হয়তো ছবির একটা শক্তিশালী অংশ, কিন্তু দেখলাম যে একটা কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে নীলা যখন বলছে যে আমি ধর্ষিত হয়েছি, কিন্তু সেটাই প্রথমবারের মতো নয়। এক তরুণ বন্ধু 3-4 দিন আগে এক ডিনারে আমাকে বলছিল, এটা খুব আপত্তিকর কথা, ও যদি আগে রেপটো হয়ে থাকে, এই রেপ তো ব্যক্তি দ্বারা রেপ, তার সঙ্গে একটা কলোনিয়াল আর্মি রেপের তুলনা করা যাবে কেন? আমি বলছি কোনো রেপই ব্যক্তিগত রেপ নয়, প্রত্যেকটা রেপ হচ্ছে স্ট্রাকচারাল রেপ। পুরুষতন্ত্র রেপ করছে, কলোনিয়ালিজম রেপ করছে, এর মধ্যে গুণগত পার্থক্যটা কোথায়? মানে যদি ওইটা যদি তোলা যেত, যদি উত্থাপিত করা যেত যে নারীরা তো ধর্ষিত হয়ে আসছে, পাকিস্তান সোলজার দ্বারাই প্রথম বাংলাদেশে নারীরা ধর্ষিত হয়নি, এবং এই কথাটা বলার মধ্যে কোনো দোষের কিছু নেই, বরং ওই পার্টিকুলার অ্যাসপেক্টটাকে ডেভেলপ করা যেত, করেনি। এবং এগুলো সবই কিন্তু একবার ছবিটা এক ঝলক দেখে এখানে চলে আসার ফলে খুব আমার কাছে এটা মনে হচ্ছে ইটস এ পুরলি মেড মুভি। ছবিটা খুব ভালোভাবে তৈরি হয়নি, খুব তৈরিভাবে দানা বাঁধেনি। খাজা সাহেবের চরিত্রটা, যেটাকে ছবির কেন্দ্রীয় চরিত্র বলা হচ্ছে, আমার কাছে খুব দুর্বলভাবে সংগঠিত একটা চরিত্র মনে হচ্ছে। মানে একটা ছোট কথা যেটা আমরা একসময় মার্কসীয় পরিভাষায় বলতাম, কিন্তু কথাটা আজকে খুব রেলিভেন্ট, যে খাজা সাহেবের উৎপাদন সম্পর্কে তার অবস্থানটি কোথায়। উনি বসে বড় বড় কথা বলেন, কিন্তু উনি কি করে খান? ধরে নিচ্ছে উনি গ্রামীণ যোদ্ধার, কিন্তু গ্রামীণ যোদ্ধা হিসেবে উৎপাদন সম্পর্কে তার অবস্থানটা কোথায়, কোথাও কিন্তু স্পষ্ট না। পুরো ছবিতে দুটো উৎপাদনের ব্যাপার আছে, একটা হচ্ছে চায়ের দোকানদার চা বানাচ্ছে, আর হচ্ছে বাউল মাছ ধরছে। এছাড়া পুরো ছবিতে কিন্তু বাস্তব জীবনের ছবিতে সত্য নয়। আমার ছবিটাকে মনে হচ্ছে যে বাস্তব, মানে আমি এপিয়ারেন্স এবং এসেন্সের বাইনারি যে খুব প্রযোজ্য না ওই বিতর্ক আমি জানি, কিন্তু ছবিটা একটা ভাষা পর্যায়ে রয়ে গেছে। মানে উৎপাদন সম্পর্কের উপস্থাপন কি জরুরি কিনা ছবির জন্য আদৌ? আমার কাছে মনে হয় জরুরি, এবং তার জন্য সোশ্যালিস্ট রিয়ালিজমের ছবি তৈরি করতে হবে বলে মনে হয় না। সেটা হচ্ছে যে একটা জীবনকে যখন আমি দেখি, জীবনের কোন অ্যাসপেক্টগুলোকে আমি ভ্যালোরাইজ করব এবং কোন অ্যাসপেক্টগুলো ভ্যালোরাইজ করবো না, এটা শিল্পকর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমার কাছে যেটা মনে হয় যে কোনো শিল্পকর্মে কিন্তু কোনো একটা পার্টিকুলার টেস্ট জীবনের সামগ্রিক অভিজ্ঞতাকে ধারণ করতে পারে না, কিন্তু অ্যাজ এ রিডার অফ এ টেক্সট, অ্যাজ এ ভিউয়ার অফ এ টেক্সট, কোন পার্টিকুলার অ্যাসপেক্টগুলো গুরুত্ব পাচ্ছে, কোনটা গুরুত্ব পাচ্ছে না, এটা আমার জন্য খুব জরুরি একটা প্রশ্ন। এবং তার জন্য কিন্তু সোভিয়েত স্টাইলের ভালগার সোশ্যালিস্ট রিয়ালিস্ট হওয়ার দরকার নেই, এটা একেবারে ক্রিটিক্যাল রিয়ালিজমের জায়গা থেকে ওই ব্যাপারটা সম্ভব। এবং ওই অর্থে কোনো চরিত্রই দানা বাঁধেনি অ্যাকচুয়ালি। এমনকি প্রেম, যেটা আসলে একটা ভীষণ শক্তিশালী সাহসী প্রেমের উপাখ্যান হতে পারত, এই ছবিটা একটা শক্তিশালী হতে পারতো, কিন্তু প্রেমটাওকে খুব কষ্ট আরোপিত প্রেম মনে হয়েছে। এই যে পাকিস্তানি সৈন্যটির সঙ্গে যে নীলার প্রেমটি গড়ে উঠল, নীলার তো মেহেরের প্রেমটি গড়ে উঠল, এই প্রেমটি কেমন করে গড়ে উঠলো? মানে এটা কোথায়, ভিত্তি কোথায়? এই যে টেকনিক্যাল ট্রিটমেন্টগুলো কোথায়, অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো, টেক্সচুয়াল ট্রিটমেন্টগুলো কোথায়? কোথাও এই প্রেমটা দানা বাঁধেনি, প্রেমের গল্পটা দানা বাঁধেনি, পুরো গল্পটা একটা ভাষা গল্প মনে হয়েছে। এবং ওই যে ম্যাজিক্যাল রিয়ালিজমের কথাটা আজম বললেন, এটা ইটস এ কপ আউট। আমরা একটা রিয়েলিস্ট ছবি দেখতে বসেছি যেখানে 71 সালের নারী রিডিউস অ্যাকসেন্টে কথা বলেন। মানে রুবায়েতের যে সালমা খালার চরিত্রে, আমি রুবায়েত আমার ব্যক্তিগত তরুণ বন্ধু, খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আমার ছিল আমি রুবায়েতের কথা শুনছি সামনাসামনি বসে, দ্যাটস হাউ শি টক্স। এখন এটাকে ম্যাজিক্যাল রিয়ালিজম বলে পার করে দেওয়া যাবে না। এই যে ম্যাজিক্যাল রিয়ালিজমের একই টেক্সটের মধ্যে বিভিন্ন উপাদান থাকতে পারে।
আমি সেটা একেবারে অস্বীকার করছি না। টেক্সট এসেনশিয়ালি হেটেরোক্লাসিক, চলচ্চিত্রে আরেকটু কম, উপন্যাসে বেশি। চলচ্চিত্রে যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ফ্রেমে বেঁধে ফেলতে হয়, আরেকটু আটোসাটো, আরেকটু কোহেরেন্ট ন্যারেটিভ করতে হয়, কিন্তু তারপর বিভিন্ন উপাদান থাকতে পারে। কিন্তু সালমা খালার ডিডিউস অ্যাকসেন্ট, কিংবা যখন মেহেরজান বোম্বাইয়ের নারীর পোশাক পরে প্রেম করছে এবং যখন পাকিস্তানি সৈন্যটি আমাদের মেল সেক্সুয়াল ফ্যান্টাসি প্রথম হচ্ছে, এটাকে ঠিক ম্যাজিক্যাল রিয়ালিজম বলে চালিয়ে দেওয়া যাবে না। মাঝখানে ডিজুস অ্যাকসেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? যদি আপনি বলতে পারেন যে কি ধরনের? বাংলাদেশের নাগরিক উচ্চ মধ্যবিত্ত যে একটা ইংরেজি অ্যাকসেন্ট বাংলা অ্যাকসেন্ট মেশানো একটা খিচুড়ি ভাষায় কথা। এটা কি আপনি মনে করেন 71-এর দিকে এই ভাষায় কথা না, ছিল না। আমি 71-এ বেঁচে ছিলাম। 71-এ এটা এই অ্যাকসেন্ট ছিল। 71-এ আমি বেঁচে ছিলাম। 71-এ আমি বেঁচে ছিলাম। আমি 71-এ ছিলাম। পিয়াস যদি অনুমতি দেন আমি একটু ইন্টারভিউ করি। সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা তুলেছেন, এটা ছবির একটা কেন্দ্রীয় বিষয়। একটা যদি মুক্তিযুদ্ধ হয় সেটাকে পটভূমি বলেন, ইতিহাস বলেন, বাদ দেন। একটা প্রেজেন্ট বিষয় হচ্ছে অলওয়েজ ফেমিনিন প্রেজেন্স, স্ট্রং ফেমিনিন প্রেজেন্স ছবিতে, এবং তারাই কেন্দ্র। তাদের দুইজন উমেনের কথার মধ্যে দিয়ে ছবির ন্যারেটিভ ফ্রেমওয়ার্ক করা হয়েছে। কাজে দ্য কোয়েশ্চেন অফ ফেমিনিন সেক্সুয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, তাই না? তার ভিতরে একটা এই যে আপনি একটা শব্দ কেউ কিন্তু বলছেন না, কিন্তু আমার বাবা আমাকে পেড়ে দিচ্ছে এটা। মানে rape is not an independent variable here. Right. Rape is a variable of racism in the war. ধরেন ইউরোপীয়রা আমেরিকায় গেছে, আমেরিকা যাওয়ার সময় তারা শ্রমিক দরকার বলে দাস দরকার ছিল তাদের, একটা সাদা লোককে তো দাস করেনি। আফ্রিকাতে সব দাস ধরে নিয়ে গেছে। আমেরিকান ইন্ডিয়ান লালদেরকে একজনকে দাস বানাইতে পারেনি। দুইটা পোকাহুন্টাসের গল্প বানি, সেগুলো লাভের গল্প। উইলিয়াম ফকনারের খুব চমৎকার ছোট গল্প আছে যে আমেরিকান ইন্ডিয়ানদেরকে। তাহলে দেখা যাচ্ছে কি পাকিস্তানের যদি আমাদের ভাই হতো, ওই যুদ্ধের মধ্যে ভাই ভাইদের ভ্রাতৃঘাতী দাঙ্গা হতো, ফ্রেটার্নাল ওয়ার হতো, তাহলে এই রেপটা এই রেসিস্ট চরিত্র অর্জন করতো না। একটা নির্যাতিত জাতির বা অপোনেন্ট জাতির মেয়েকে ধরে নিয়ে ক্যান্টনমেন্টে মাসের পর মাস রাখা। রোবায়াত নিজে তার ইন্টারভিউতে এবং প্রবন্ধে বলেছে, নীলিমা ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে, যে আমি বীরাঙ্গনা বলছি, বইতে লিখছে 15 থেকে 19 জন মেয়ে পাকিস্তানের সোলজার সাথে চলে গেছে, এটা ফ্যাক্ট উনি বলছেন। আমি ফ্যাক্ট নিয়ে তর্ক করছি না, কিন্তু পাকিস্তানিরা যে বাঙালি মেয়েদেরকে রেপ করেছে যুদ্ধের সময়, সে ব্যাপারে আমার দ্বিমত নেই। না বলছি দ্যাট ওয়াজ এ কলোনিয়াল রেপ। এই ব্যাপারে আমার কোনো রকম দ্বিমত নেই। কলোনিয়ালের মধ্যে আরেকটা কথা আছে, ইজ এ ক্যাটাগরি অফ সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে রেসিজম। এটা বর্ণবাদ, এটা বর্ণবাদী ধর্ষণ। সুতরাং এটাকে সাধারণ ধর্ষণ বলা যাবে না। ধর্ষণ নিন্দনীয়, বর্ণবাদী ধর্ষণ কম নিন্দনীয় হতে পারে না। আমি বেশি বলছি না, আপনি নিশ্চয়ই রাজি হবেন যে এটা কম নিন্দনীয় নয়। কিন্তু রেসিজমের আর্টটা আপনি রিডিউস করতে পারবেন না। অর্থাৎ রেসিস্ট রেপ ক্যানট বি রিডিউসড টু রেপ অ্যালোন। আমি একটু বলবো আর কি, এটাকে কেন রেসিস্ট কথাটাকে আমি এত আলগাভাবে কেন ব্যবহার করছি না। আপনি জানবেন সিনেমা রাখেন, আপনি তো পড়াশোনা করেন, রেসিজমের ক্যাটাগরিটা হচ্ছে বেসিক্যালি 19th সেঞ্চুরি অনওয়ার্ডস একটা ক্যাটাগরি, যখন এথনিক ডিফারেন্সকে একটা বৈজ্ঞানিক চরিত্র দেওয়ার প্রচেষ্টা করা হলো। রেস বলে এটা ইউনাইটেড নেশনস থেকে আমরা সবাই বলি যে রেস বলে আসলে কোনো ক্যাটাগরি নেই। পশ্চিম পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে রেসিস্ট নাকি নয় এটা আপনি বলেন না, আমাকে শেষ করতে দিতে হবে তো। আমি মনে করি না ইট ওয়াজ এ রেসিস্ট রিলেশনশিপ, ইট ওয়াজ এ কলোনিয়াল রিলেশনশিপ। রেস হচ্ছে যখন রেসকে কনস্ট্রাক্ট করা হয় সোশ্যালি পলিটিক্যালি, রেস তখনই রেলিভেন্স পায়। পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদেরকে মেরেছে, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে, তারা এটাকে রেসের ফ্রেমওয়ার্কে ব্যাখ্যা করেনি, which didn't make it any less painful. আমি জাস্ট রেসিজম কথাটাকে অত আলগাভাবে ব্যবহার করতে চাচ্ছি না। বই পড়েন, আমি যে ডোন্ট মাইন্ড, আপনি বলছেন আমি বই, আপনি বই পড়েন, আপনি অন্ধ নন। আইয়ুব খানের প্রভুনয় বন্ধু পড়েছেন আপনি? প্রভুনয় বন্ধু আমি পড়েছি, খুব মনোযোগ দিয়ে পড়েছি। এভরি লাইন ইজ ফিলড আপ উইথ রেসিজম। না, রেসিজম আর এথনোসেন্ট্রিজম একই ব্যাপার নয়। একই ব্যাপার না। আপনি যখন আলগা একটা ডেফিনেশন নিয়ে আসলে হবে না। কেন আমি রেসিজম যেটা বলছি, পাকিস্তানিরা সিস্টেম্যাটিক্যালি রেপ বেঙ্গলি উইমেন বিকজ অফ देयर রেশিয়াল এন্ড এথনোলজিক্যাল আমি রেস কথাটা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ রেস কথাটা ইটস এ কোয়াজি সায়েন্টিফিক মিস্টেকেন ক্যাটাগরি। চাচ্ছেন না, আমি বলছি আপনি এটা ভুলে গেছেন। না, আমি ভুলে যাইনি। আমার বুদ্ধির উপর যদি আপনার বিন্দুমাত্র ভরসা থাকে, আমি ভুলে যাইনি। আমি খুব সচেতনভাবে আপনি যে অপচেষ্টাটা করছেন আপনার মুখের টান করে চাপিয়ে দিতে আমি এটা বিরোধিতা করছি। কারণ আপনাকে ভাবার দরকার যে আপনি একমাত্র বুদ্ধিমান, আপনি এখানে একমাত্র বুদ্ধিমান পড়াশোনা লোক তা তো নয়। ফলে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে এই শব্দগুলোকে আলগাভাবে ব্যবহার করবেন না। এগুলো সিরিয়াস টার্ম, এর পেছনে একটা বৈজ্ঞানিক। আমি আপনাকে বলছি যে আপনি ব্যবহার করছেন না, এটা আমি নোট করলাম, কিন্তু আমি ব্যবহার করব না এটা না বললেই না, সেটা তো আপনাকে বলিনি। আপনি যে আমাকে বললেন,
না না আপনি আমার উপর চাপিয়ে দিলেন সেলিম খান, আপনি ভুলে গেছেন আমি বক্তব্যটা আমি দিচ্ছিলাম। আপনি রেসিস্ট মনে করেন কিনা আপনি বলছেন না, আচ্ছা রেস একটা ফ্লোটিং সিগনিফায়ার এবং আপনি কিন্তু আমার বক্তব্য ইন্টারভেন করেছেন, আমি আপনার বক্তব্য ইন্টারভেন করিনি। আপনি যতক্ষণ বলেছেন মনোযোগ দিয়ে শুনেছি। আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েছেন, এখন আপনি বলেন। কিন্তু এরকম প্রশ্ন করার আগে আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনার প্রশ্ন করে কি চাপিয়ে দেওয়া হয়? না আচ্ছা আচ্ছা ফিমেল গেজ নিয়ে যেটা সলিম ভাই যেটা বলছেন আমার কাছে মনে হয়েছে কলোনিয়াল রেপ এবং কলোনিয়াল রেপের সঙ্গে প্যাট্রিয়ার্কাল রেপের একটা প্যারালাল আছে। পুরুষতন্ত্রের ভিত্তিতে যদি একটি নারীকে ধর্ষণ করা হয় এবং যদি রেসিজম কিংবা কলোনিয়াল ভিত্তিতে নারীকে ধর্ষণ করে, এতে কিন্তু পেইনটা কোনো অংশে কম হয় না। হ্যাঁ, এবং এই সম্ভাবনাটা ছবিটাতে বিকাশ লাভ করানো যেত। ওখানে কি আমার কাছে, আমি উপন্যাসটা পড়িনি এবং আমি উপন্যাসের রেফারেন্স টেক্সট হিসেবে আপনি যেটা বলছেন মেনে নিচ্ছি। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে রেফারেন্স টেক্সট ইজ এন ইম্পর্টেন্ট ইয়ে, কিন্তু উপন্যাস আর চলচ্চিত্র ডিফারেন্ট অ্যাস্থেটিক ফর্ম, এবং যখন ট্রান্সলেশন করা হয়, ট্রান্সলেশন থিওরি তো প্রচুর লেখালেখি হয়েছে পাশ্চাত্য সিনেমা, আপনি জানেন। যখন একটা টেক্সট থেকে একটা টেক্সটে, একটা ফর্ম থেকে একটা ফর্ম ট্রান্সলেট করা হয়, এটা একটা স্বাধীন একটা রিলেটিভলি অটোনমাস অ্যাস্থেটিক ফর্ম দাঁড়িয়ে যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী একই ফর্ম নয়। সেখানে ওই ব্রাত্য রায় যে কথাটা বলছিলেন যে এবাদুরের উপন্যাসের, আমি উপন্যাসটা পড়িনি বলবো, সবলতা দুর্বল যাই হোক, রুবায়াতের উপর চাপিয়ে দেওয়ার বোধহয় ঠিক হয়নি। আমি ছবিটা থেকে হতাশ হয়েছি। আমি রুবায়াতের কাছ থেকে এত ছবিটা গত কয়েক বছর ধরে শুনে আসছি, আর একটু শক্তিশালী ছবি আশা করেছিলাম, আমি হতাশ হয়েছি। কিন্তু এটা আমার কাছে খুব একটা কনসিয়াস, একটা ইন্টেনশনাল ব্যাপার মনে হয়নি আর কি। আমার ছবিটির ব্যাপারে আমার সমালোচনা আছে, কিন্তু ইন্টেনশনালি এবং যে কথাটা আপনি বলেছেন যে এই পাকিস্তানি সৈন্যটির সঙ্গে মেয়েটির প্রেমটি ইজ অ্যান অ্যালাগরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ ইন পাকিস্তান এন্ড বাংলাদেশ, আমার কাছে কখনো মনে হয়নি ছবিটা দেখে, আমার কাছে মনে হয়নি। আমি যেটা হতে পারে, আমি বলছি এটা সাজেশন, না হলে তো ঠিক আছে, রাইট, কিন্তু আমার কাছে এটা মনে হয়নি আর কি। আমার কাছে মনে হয়েছে এটা ছবির একটা সম্ভাব্য শক্তির জায়গা ছিল, যেটা রুবায়াত এবং অন্যান্য চলচ্চিত্র কর্মী যারা জড়িত ছিলেন তারা এটাকে নিয়ে যেতে পারেনি পরের স্তরে। এবং আমি উত্তেজিত হয়ে যাওয়ার জন্য দুঃখিত ছিলাম। না আপনারা এরকম রেগুলার উত্তেজিত হবেন।